আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন জলবায়ু পরিবর্তন ও কৃষি অভিযোজন অনুষ্ঠানে। আমাদের জলবায়ু নানান পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কৃষি অভিযোজন কিভাবে হচ্ছে সেই বিষয়টি জানার জন্যই আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের আজকের বিশেষ অতিথি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, প্রথমেই আপনার সম্পর্কে জানতে চাই। দেন আপনি কত বছর যাবত এই কৃষি ও জলবায়ু সঙ্গে কাজ করছেন সেই বিষয়টি যদি একটু বলতেন। আমি মূলত চাকরি শুরু থেকেই আমাদেরকে কৃষি নিয়ে যেহেতু চাকরি করি আর কৃষি যেহেতু জলবায়ুর সাথে ওতপ্রোতভাবেই জড়িত, সেক্ষেত্রে বলা যায় যে আমি 2001 সাল থেকে এই ডিপার্টমেন্টে যখন ঢুকেছি তখন থেকেই এই বিষয়গুলোর সাথে জড়িত। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন ধরনের জলবায়ুগুলা প্রভাব ফেলছে? আমাদের কৃষিতে বিশেষ করে জলবায়ুর যে উপাদানগুলো প্রভাব ফেলে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমি বলবো প্রথমে তাপমাত্রা। তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা দুটোই আছে। পাশাপাশি আরেকটি বিষয় সেটা হলো আর্দ্রতা এবং আর্দ্রতা, সেটিও আমাদের অনেক রোগ পোকার সাথে জড়িত। পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে আমাদের বিশেষ করে বন্যা, বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত, অতিবৃষ্টির কারণে আমাদের বন্যা হচ্ছে। পাশাপাশি আমাদের যে পাহাড়ি ঢল সেটিও আমাদের একটি বন্যার কারণ। তো সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের কৃষিকে যথেষ্ট প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তনের ফলে এই যে ফসল উৎপাদন, কৃষকের আয় এবং খাদ্য নিরাপত্তাটাকে আসলে কতটুকু প্রভাব ফেলছে বা চ্যালেঞ্জের মুখে ফেলছে সেই বিষয়টি? হ্যাঁ, জলবায়ু যে পরিবর্তন সেটি মূলত আসলে আমাদের কৃষিকে দারুণভাবে প্রভাবিত করে। আমি তো আগেই বলেছি যে আগে হয়তো বৃষ্টিপাত একটু রেগুলার বেসিসে হতো। আমি যদি বলতাম যে আমাদের একটি নির্দিষ্ট সময় ছিল, আমাদের আমন ফসলটা ছিল মূলত বৃষ্টিপাত নির্ভর ফসল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা আসলে সময় মতো হচ্ছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু ইরেগুলার ইন্টারভেলে হচ্ছে। যে সময় হওয়া উচিত সে সময়ে হচ্ছে না। আমাদের ফসল লাগাতে দেরি হচ্ছে, অথবা আমাদের দেখা গেল যে এমন একটা স্টেজে যখন হয়তো আমাদেরকে সম্পূরক সেচ দিতে হচ্ছে। তো সুতরাং আমি বলবো যে জলবায়ু প্রভাব এটি আমাদের ফসল বা নিয়মিত যে ফসল উৎপাদন সেটিতে বেশ প্রভাব বিস্তার করছে। এবং এ কারণেই আমাদের কিন্তু কৃষি গবেষণাও কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে, যে জলবায়ুর যে বিষয়গুলো আছে সেগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করে সেখানে অ্যাডাপ্টেশনের যে বিষয়টা আছে সেগুলোকে আমরা ফসলগুলোকে কিভাবে খাপ খাইয়ে সার্থকভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি। জমি ও শস্যের অভিযোজন সক্ষমতা বাড়াতে কোন ধরনের প্রযুক্তিগুলা বেশি কার্যকর হবে বলে আপনি মনে করেন? জমি এবং ফসল সেগুলো অ্যাডাপ্টেশনের যে বিষয়টা, সেটা আমি যেটি মনে করি যে জমির যে উর্বরতা মান সেটিকে রাতারাতি আসলে আমরা কিন্তু আসলে এখানে অ্যাড্রাপ্ট চেঞ্জ নিয়ে আসতে পারবো না। আমাদের জলবায়ু যে পরিবর্তন সেটিকেও আমরা আসলে প্রতিহত করার সুযোগ নাই। এক্ষেত্রে আমরা আসলে অ্যাডাপ্টেশনের যে বিষয়টি আমরা এভাবেই ভাবছি কৃষিতে, সেটি হচ্ছে যে আমাদের যেমন তাপমাত্রা সহ্য করতে পারে এমন জাতের উদ্ভাবন, আমাদের বন্যা সহ্য করতে পারে এমন জাতের উদ্ভাবন, আমাদের এই প্রতিকূলতাগুলোকে কিভাবে অ্যাভয়েড করে যে নতুন নতুন জাতগুলো আছে সেগুলো যেন খাপ খাইতে পারে সেরকম জাতের উদ্ভাবন যেমন চলছে। পাশাপাশি আমাদের বপন সময়, রোপণ সময় সেগুলোকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, অ্যাডজাস্ট করে আমি আসলে এই ফসল সার্থকভাবে উৎপাদন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে গবেষণা হচ্ছে এবং গবেষণালব্ধ যে ফলাফলগুলো আছে সেগুলোই মূলত আসলে আমরা মাঠে সম্প্রসারণ করে যাচ্ছি। জি স্যার, আসলে কার্যকরী একটা হতো। কৃষি অফিস আছে, এক্সটেনশন সার্ভিস আছে, দেন রিসার্চ ইনস্টিটিউট আছে। এরা আসলে কিভাবে কৃষকদের অ্যাডাপ্টেশন স্কিলটা উন্নত করতে সাহায্য করবে বা করে থাকে? আচ্ছা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মূলত আসলে আমাদের ইউনিট কার্যালয় যদি বলি, যেটা সরাসরি কৃষকদের সাথে কাজ করে, সেটা উপজেলা কৃষি অফিস। এবং সেখান থেকে আমরা বিশেষ করে যখন এই আমাদের অ্যাডাপ্টেশন যোগ্য যে জাতগুলো হয়তো গবেষণা আবিষ্কার করে সেগুলো আমাদেরকে প্রাথমিকভাবে আমরা করি কি কৃষকের মাটিতে আমরা সেগুলোকে প্রদর্শনী করি। প্রদর্শনী করলে তখন মানুষ কিন্তু দেখে যে আসলে তাপমাত্রা অতি উচ্চ, খরার প্রবলে, খরার কারণে হয়তো অনেকের ফসল ভালো হয়নি, কিন্তু এই যে জাতটি সেটি হয়তো খরা সহনশীল, যে কারণে সেটি কিন্তু ভালো ফলন দিয়েছে। তখন আশেপাশের আরো 10 জন মানুষ যারা কৃষক তারা কিন্তু এই জাত সম্পর্কে জানতে পারে। ঠিক তেমনি বন্যা হয়েছে, বন্যা সহনশীল জাত যদি কোনো প্রদর্শনী আমরা দিয়ে থাকি, প্রদর্শনীর মাধ্যমে কিন্তু আশেপাশের মানুষ দেখে যে অনেকের ফসল বিনষ্ট হয় কিন্তু এই জাতগুলো খুব সার্থকভাবে ফলন দিতে সমর্থ হচ্ছে।
কিন্তু এটি একটি মাধ্যম প্রদর্শনী স্থাপন। পাশাপাশি আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে যে কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছি। প্রশিক্ষণের কারণে এই জলবায়ু যে আমাদের অ্যাডাপ্টেশন যোগ্য যে প্রযুক্তিগুলো, সেগুলো কিন্তু কোন কোন প্রযুক্তি কিভাবে সেগুলো করতে হয় সেই বিষয়গুলো কিন্তু কৃষকদেরকে আমরা এইভাবে প্রশিক্ষণে নিয়ে এসে তাদেরকে দক্ষ করে গড়ে তুলছি। মিডিয়া থেকে পাওয়া তথ্যগুলো আসলে কতটা নির্ভরযোগ্য এবং কৃষকদের সচেতনতা তৈরি করতে এগুলা কিভাবে প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি যদি স্যার আমাদেরকে একটু বলতেন। মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য, আসলে মিডিয়া তো নিজে নিজে কোনো কিছু তৈরি করে না। মিডিয়া তো একটা ঘটনাকে সামনে নিয়ে আসে, আমি যেটা মনে করি। তো সুতরাং মিডিয়ার নিজস্ব কোনো সৃষ্টি নয়, বরঞ্চ একটি জিনিসকে তুলে ধরে। তো মিডিয়া যদি ভালো কোনো কিছুকে তুলে ধরে সেটি তো আমি বলবো নিঃসন্দেহে ভালো। আর ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমি যদি বলি কোনো একটি ঘটনাকে তুলে ধরার ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় করে, তাহলেই কিন্তু আসলে রং মেসেজ চলে যায়। তো সেক্ষেত্রে মনে করি যে মিডিয়াকে খুব দায়িত্বশীল ভূমিকা নিয়েই কিন্তু যে কোনো তথ্য কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেটি প্রচার করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মিডিয়ার যেমন শক্তিশালী ভূমিকা রয়েছে, ঠিক তেমনি যে কোনো বস্তুনিষ্ঠ বিষয়, সেটি সংবাদ হোক আর আমি বলি প্রযুক্তি হোক, সেটি প্রচারের ক্ষেত্রেও কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আগামী 10 বছরে বাংলাদেশের কৃষি খাতে কোন কোন প্রযুক্তি এবং উদ্ভাবনগুলো কৃষি অভিযোজনের ক্ষেত্রে অবদান রাখতে পারে এই বিষয়টি নিয়ে যদি স্যার আমাদের জানাবেন। 10 বছরে কৃষির যে বিষয়গুলো, বিশেষ করে অ্যাডাপ্টেশন বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, আমাদের বৈশ্বিক উষ্ণায়ন চলছে, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়বে, কোনো সন্দেহ নেই। আর তাপমাত্রা বাড়লে যে বিষয়গুলো হবে, আমাদের খরা দেখা যাবে এবং আমাদের হিমালয়ের বরফ গলবে, আমাদের কিন্তু নদীর উচ্চতা বাড়বে এবং আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু বন্যাও হবে। তো এক্ষেত্রে আমি মনে করি যে খরা বাড়লে আমাদের সেচের বিষয়টা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কৃষির যে প্রযুক্তিগুলো এখানে আমি মনে করি উল্লেখযোগ্য, আমাদের ইরিগেশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই ইরিগেশনের ক্ষেত্রে আবার আরেকটা বিষয় বলবো যে আমাদের এখানে প্রযুক্তি আরও উদ্ভাবন, যেমন সেন্সর বেসড ইরিগেশন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তখন আমি এখন ইরিগেশনে অনেক টাকা খরচ করছি, কিন্তু সেন্সর বেসড যখন হবে তখন আমার যদি ফসলের ইরিগেশন লাগে তখনই ইরিগেশন তার চাহিদা ভিত্তিক, সেক্ষেত্রে কিন্তু আমার কম পানি উত্তোলিত হবে মাটি থেকে এবং ঠিক প্রয়োজনীয় পানিটুকু, তাতে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল সেটিও কিন্তু সুরক্ষিত হবে। আমার আরও যে প্রযুক্তিগুলো সেটা হচ্ছে ড্রোন বেসড এগ্রিকালচার, আমাদের ড্রোনের ব্যবহার এখানে বাড়াতে হবে। আমি একটি জমিতে যদি পোকা, তাপমাত্রা বাড়লে পোকার আবির্ভাব ঘটবে, খুব স্বাভাবিক, আর্দ্রতা বাড়লে পোকার আবির্ভাব ঘটবে, কিন্তু সেক্ষেত্রে একটি জমির সবগুলো জায়গায় কিন্তু পোকা সমভাবে আক্রমণ করে না। তা আমি মনে করি যে একটি জমির হয়তো এক কর্নারে পোকার আক্রমণ হয়েছে, কিন্তু বর্তমানে যে প্র্যাকটিসগুলো সেটা হচ্ছে কৃষক সমস্ত জমিতে স্প্রে করে। তা আমি মনে করি যে এরকম সেন্সর বেসড, ড্রোন বেসড, আইওটি বেসড যে আমাদের প্রযুক্তিগুলো, সেগুলো কিন্তু আমাদের এখন সামনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ যে জায়গায় পোকা আক্রান্ত হয়েছে আমি শুধু সেই জায়গাটাতে লোকালাইজড স্প্রে করব, তাহলে আমার অনেক উপকরণ খরচ বাঁচবে, সময় সেভ হবে, টাকা সেভ হবে। তো এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আর একটা বিষয় সেটা হলো খরা সহ্য করতে পারে, বন্যা সহ্য করতে পারে, যে এইরকম যে প্রতিকূলতাগুলো আছে আমার, সেই প্রতিকূলতাকে ফেস করার মতো সেরকম রেজিস্ট্যান্স ভ্যারাইটি, আমি যেটা বলছি সেই রেজিস্ট্যান্স ভ্যারাইটির ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাতগুলোর আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ আমি যেন প্রতিকূলতা সহ্য করেও বেশি ফলন দিতে পারি। তো সেই বিষয়গুলো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয় আছে সেগুলোকে আমাকে নিশ্চিত করতে হবে। আর আমাদের যে প্রোটেকশনগুলো আছে, বিশেষ করে এখানে যেমন রংপুরের ক্ষেত্রে আমি বলি, আমাদের তিস্তা মহাপরিকল্পনা, আমার অল্প বৃষ্টিতে আমার বন্যা হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার নদীগুলো ড্রেজিং হবে, সেক্ষেত্রে নাব্যতা বাড়বে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাডাপ্টেশনগুলো কিন্তু আরও সহজ হয়ে যাবে। আমি স্বাভাবিকভাবেই মনে করি যে আমাদের সব কিছু নিয়েই ভাবতে হবে, কোনো সিঙ্গেল কোনো ইস্যু নিয়ে কিন্তু আসলে এগুলোকে অ্যাড্রেস করা যাবে না। সেক্ষেত্রে আমাদের সমন্বয়ের যে জায়গাগুলো আছে, অন্য অন্য যে লিঙ্কগুলো আছে সেগুলোর সাথে, অন্য অন্য যে সেবাগুলো আছে সেগুলোর সাথে লিঙ্ক করতে হবে। পাশাপাশি আমাদের যে পলিসি লেভেলে এই বিষয়গুলো কিন্তু তাদেরকে কিন্তু এখানে লাক্সই বলি বা আমাদের সময় উপযোগী যে বলি যে নীতি, সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে নীতি প্রণয়ন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলামকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমসিজে এগ্রিভিশন বৃষ্টি খাতুন।